তোমার আমার কল্পনার রাজ্যই হলো পড়শি ডায়েরি, যার অপর নাম ভালোবাসা। तुझे कह दूं या रहने दूं राज मेरे, सब कुछ कह दूं क्या तुझको, तू मुझको छोड़ जाएगी या आएगी पास मेरे, इसी बात का डर है मुझको कि हो ना जाए प्यार, हो ना जाए प्यार, हो ना जाए प्यार तुमसे मुझे, कर देगा बर्बाद इश्क मुझे, हो ना जाए प्यार तुमसे मुझे, बेहद बेशुमार तुमसे मुझे। গোলাপি রঙা হাওয়াই মিঠাইয়ের দুটো প্যাকেট হাতে নিয়ে স্কুলের লম্বা করিডোর ধরে দৌড়ে চলেছে এক কিশোরী। সাদা শার্ট, কালো প্যান্ট পরিহিত সেই কিশোরীর ঠোঁট জুড়ে লেপ্টে আছে দুষ্টুমি হাসি। ঠিক তার পেছনে দৌড়ে আসছে এক কিশোর, তার পরনো স্কুল ইউনিফর্ম। তবে সে কিছু রেগে আছে। নিজের হাওয়াই মিঠাই কিছুতেই বিলেতি ইঁদুরকে ছিনতাই করতে দিবে না, যেভাবেই হোক তা ফিরে নিবে বলে বদ্ধপরিকর। আচমকা পাল্টে যেতে থাকে দৃশ্যপট। বিদ্যালয় করিডোর বদলে গেল অন্ধকারাচ্ছন্ন চ্যানেল সদৃশ্য কোনো জায়গা। থমকে দাঁড়ায় সেই কিশোরী, হতবুদ্ধি হয়েছে থাকে টানেলের দিকে। বিদকুটে হাসির শব্দ, সেই সঙ্গে কয়েক জোড়া কুচকুচে কালো হাত বেরিয়ে এসে চেপে ধরতে চায় কিশোরীর গলা। দুঃস্বপ্ন দেখে চিৎকার করে উঠে প্রাণ, কিন্তু একই অবস্থা ওর। চিৎকারটা বের হতে পারেনি কণ্ঠনালী হতে, অস্ফুট চাপা আওয়াজ হয়ে মিলিয়ে গেল শব্দটা। একটা অন্ধকার ঘরে চেয়ারে বসিয়ে দু হাত পিছমোড়া করে বেঁধে রাখা হয়েছে, মুখটাও বাঁধা টেপ জাতীয় কিছু দিয়ে। এত চাপ দিয়ে বেঁধেছে, হাতটা চাইলেও নড়াচড়া করতে পারছে না ও। ঠিক কতক্ষণ এভাবে বেঁধে রাখা হয়েছে প্রাণ ঠাউর করতে পারে না ও। তো সন্ধ্যাবেলা টিউশন পড়িয়ে ফিরছিল, তারপর মনে করার চেষ্টা করে ও। হ্যাঁ, তারপর এক মহিলাকে উপর হয়ে পড়ে থাকতে দেখে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় ছুটে গিয়েছিল মহিলার কাছে। নিজের দিকে ফিরতেই মহিলা কিছু একটা স্প্রে করেছিল ওর দিকে। তারপর আর কিছু মনে নেই ওর। আসন্ন বিপদের কথা চিন্তা করে কেঁদে ফেলে প্রাণ। খবরের কাগজে কত কিছু বেরোয়, পাচারকারীদের খবরে পড়ে গেল না তো আবার। ইয়া আল্লাহ রক্ষা করো। জ্ঞান ফিরলে তো মাথা নিচু করেই ছিল প্রাণ। এবারে জোরে পানির ঝাপটা লাগে ওর মুখে। কিছুটা সামলে নিয়ে চোখ পিটপিট করে দেখতে পায় কেউ একজন দাঁড়িয়ে আছে ওর সামনে। বেঁচে খাটো মাঝারি বয়সের একটা লোক, কাঁচা পাকা গোফের চোটে ঠোঁট ঢেকে গেছে, চোখ দুটো খেলা করতেছে কুটিলতা। লোকটাকে আগে কোনোদিন দেখেছে বলে তো মনে পড়লো না প্রাণের। জ্ঞান ফিরতেই দেখে প্রসন্ন হলো। লোকটা চেঁচিয়ে কাউকে ডাকলো, সেই কথা ঠিক সামনাসামনি। চেয়ার টেনে বসে বিদঘুটে হেসে লোকটা জিজ্ঞেস করে প্রাণকে, আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? আমাকে চিনবেন না জানি। হ্যাঁ হ্যাঁ, ও আপনার মুখ তো বন্ধ ম্যাডাম, দাঁড়ান খুললা দেই। আবারও জঘন্য হাসলো লোকটা। এরকম হাসি দেখে গা পিত্তি জ্বলে গেল প্রাণের। ততক্ষণে খুলে দিয়েছে মুখের চেপ। আপনি কে? সালামের উত্তর নেওয়া ওয়াজিব ম্যাডাম, বাপ মায় শিখে নেই। বেশি কথা না বলে আগে বলুন কে আপনি? আমাকে কেন ধরে এনেছেন? কিসের শত্রুতা আপনার আমার সাথে? ঝরঝর করে কেঁদে ফেলল প্রাণ। আহা ম্যাডাম, কাঁদেন কেলা? আপনাকে কি আমি মেরেছি? আপনি হইলেন গিয়ে আমাদের অতিথি, খাতির যত্ন করার জন্যই তো লই আইছি। প্লিজ যেতে দিন আমায়। কি যে বলেন না ম্যাডাম, আপনি হইলেন গিয়া আমার টোপ। ওই যে জঙ্গলের বাঘ শিকারের জন্য টোপ বাঁধে, আপনি ঠিক তাই ম্যাডাম। আপনার দিয়া বাঘেরে টাইনা আনমু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিমূর্ত হয়ে লোকটার কথা শুনছিল প্রাণ। কি বলছে এই লোক? কিসের চোপ? বাঘ শিকার? দেখুন ভাই, আপনার ভুল হচ্ছে কোথাও। আপনি যাকে খুঁজছেন আমি সেই মেয়ে নই। আবারও কান্নারত স্বরে বলে প্রাণ। এ পর্যায়ে লোকটা ছুটে এসে চেপে ধরল ওর চোয়াল। আমি কেরামত আলী ম্যাডাম।
আমার ভুল হয় না। বহুত খোঁজ লাগে আপনারে বের করছি ম্যাডাম, বাঘের খাঁচায় আটকাতে। না পারলে আমি ব্যবস্থা করব আপনার। জঙ্গলের সব টোপ বাঘে খায় না ম্যাডাম, কিছু হায়নারাও ভাগ পায়। আহা, আপনার শরীর দেখা বোঝা যাচ্ছে ম্যাডাম, সেই স্বাদ আপনার। বলেই জিভ বের করে বিশ্রীভাবে ছোট জাটলো লোকটা রাগে লজ্জায় গা খিনখিন করে উঠে প্রাণের। মন চাইল থুতু ছুঁড়ে মারে লোকটার মুখের উপর। অনেক কষ্টে নিজেকে সংযত করলো ও। আর পালানোর চেষ্টা করবেন না ম্যাডাম, তাহলে বাঘ আমার জন্য অপেক্ষা না করেই আপনারে ভুড়িভোজ করা হইব। আর ওইদিকে আপনার বাপটারেও ভোগে পাঠাইয়ে দিম। মালিবাগে অফিস না, আজ বাহার সাহেবের ক্রোধের আগুনে জল জল করছে লোকটার চোখ, আর ঠোঁটে জুড়ে লেপ্টে আছে বিশ্রী হাসি। আবারও শক্ত করে টেপ পেঁচিয়ে বের হয়ে যায় লোকটা। নিজের ভাবনায় ডুবে থাকে প্রাণ। কিসব বলে গেল এই লোকটা? কোনো গুন্ডা মাস্তান মনে হলো লোকটাকে। বারবার বলছিল কাউকে টেনে আনার। চুপ ও মস্তিষ্কে অনেক চাপ দিয়েও কারোর নাম উদ্ধার করতে পারলো না প্রাণ। কোনো মাস্তান গোছের কাউকে তো চিনে না। কোনো কেমন আজব ভাবে কথা বলছে লোকটা। স্মার্টলি কথা বলতে চাচ্ছে, অথচ ভেতরে গিয়েও স্বর বের হয়ে আসছে বারবার। এসব ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে গেল প্রাণ, হয়তো ক্লোরোফর্মের প্রভাবে। চোখ খুলে প্রাণ দেখলো সেই লোকটা এসেছে। বিশ্রীভাবে নজর বোলাচ্ছে ওর শরীর জুড়ে। রাগে গা রিরি করে উঠলো, কিন্তু খিদে পেয়েছে ওর ভীষণ রকম। জীবন মরণের সন্ধিক্ষণে খিদের কথা মনে হওয়াতে বিরক্ত হয় প্রাণ। দীর্ঘ সময় না খেয়ে থাকা দরুন গ্যাস্ট্রিক বেড়ে বমি লাগছে ওর। মুখে গোলা থাকলে হয়তো বমি হয়েও যেত। লোকটা এখনো বুকের দিকে চেয়ে আছে, ইতস্তত করতে থাকে প্রাণ। লোকটা আবারও বিশ্রীভাবে হেসে হাত বাড়ালো ওর দিকে। ওনা ধরে টান দেওয়ার সময় কুটিল হেসে বলে উঠল, বাঘ তো আইলো না ম্যাডাম, এবার বাঘের টোপ হায়না খাইয়ে নেক, কি কন? ওনা টেনে ফেলে দিয়ে লোকটা হাত বাড়ালো কামিজের ভেতরে। নিজের সমসম এভাবে হারাতে দেখে চোখ ছাপিয়ে জল নামে প্রাণে। ক্রমাগত ঘাড় নাড়তে থাকে, চোখে দেখাতে থাকে আকুতি মিনতি। প্রাণপণে স্মরণ করতে থাকে সৃষ্টিকর্তাকে। কোনো এক মিরাক্কেল যেন আজকে নিজের সম্ভ্রম হারানো থেকে, এই নরক থেকে উদ্ধার হতে পারে। লোকটার দিকে চেয়েছিল প্রাণ। একটা লাল আলোর বিন্দু লোকটার কপাল বরাবর নড়াচড়া করছে। এই লোকটার স্থল প্রাণ চেনে। আচমকা বিকট শব্দে কেঁপে ওঠা আশপাশটা বিদ্যুতের ঝলকানির সাথে বারুদের গন্ধ ছেয়ে গেল স্বচ্ছ ঘরচা। আর প্রাণের দিকে হাত বাড়ানো লোকটা লুটিয়ে পড়ল মাটিতে। কপালের ঠিক মাঝে খানে বড় গর্ত, সেখানে থেকে বেরিয়ে আসছে চকচকে লাল ধারা। পেছন থেকে ভেসে আসতে থাকে হাড় হিম করা এক কণ্ঠস্বর। বাঘ শিকারে যাওয়ার আগে ভেবে নেওয়া উচিত সত্যি বাঘের দেখা পেতে চাও কিনা। চমকে উঠে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় প্রাণ। অস্পষ্ট অভাবে এই কণ্ঠস্বর। প্রাণ যার কথা ভাবছে আসলে কি সে? এটা এত সম্ভব? আর ইউ ওকে? আমেরিকান অ্যাকসেন্টেস কথা বলা সেই মানুষটার দিকে বিস্ফোরিত নজরে চেয়ে থাকে প্রাণ। মুখ থেকে চেপ খুলে দিতে অস্ফুট স্বরে বলে, আদনান। আদনানের সাথে প্রাণের প্রথম দেখা হয়েছিল এক ঝুম বর্ষার সকালে। তখন স্কুলের গেটে দাঁড়িয়ে নাজের মামার ঝালমুড়ি চিবানোতে ব্যস্ত প্রাণ। হ্যাংলা পাতলা কিন্তু বেশ লম্বা একটা ছেলেকে দেখা গেল স্কুল ইউনিফর্ম পরে বেগুনি রঙের ছাতা হাতে নিয়ে হেঁটে আসছে। প্রাণ অবশ্য একা ছিল না, সাথে আরও কয়েকজন বন্ধু বান্ধবী ছিল। ঝালমুড়ি খাওয়ার ফাঁকে হেসে একজন অন্যজনকে ঠেলাঠেলি করছিল। হেঁটে যাওয়ার সময় আদনান ওর দিকে একবার তাকালো, আবার কপাল কুঁচকে চলে গেল গট গট করে। আদনানের হাঁটা দেখে আরও এক দফা হেসে গড়াগড়ি খেলো ওরা। ইস, ভাবওয়ালা, তোর ভাবের পাছায় আগুন লাগিয়ে দেওয়া দরকার। স্কুলের গেটে
দেখা হ্যাংলা ছেলেটাকে যখন প্রাণ দেখলো ওর ক্লাসে হাজির হতে আরও এক দফা হেসে ফেললো। দেখতে বোকাশোকা ছেলেটাকে কিভাবে নাস্তানাবুদ করা যায় সেই ফন্দি এঁটে ফেললো কয়েক মুহূর্তেই। মে আই কাম ইন টিচার? পারফেক্ট আমেরিকান অ্যাকসেন্টেন্সে কথা বলে উঠেছিল সেই হ্যাংলা ছেলেটা। বাবা, এ তো দেখি পাক্কা ইংরেজ। ক্লাসে পরিচয় পর্ব দেওয়ার সময় প্রাণ খেয়াল করলো ওর দিকে তাকে কপাল কুঁচকে ফেলেছিল ছেলেটা। নাম বলেছিল আদনান মুনতাসের। সেই মুহূর্ত থেকে নামটা গেঁথে গিয়েছিল মাথায় হয়তো বা মনেও, কি জানি। আদনান আগেও আমেরিকা থাকলেও কিছু কারণবশত এখন বাংলাদেশে থাকবে। ওহ, এই জন্যই তবে ইংরেজের বংশধরের বাংলার মাটিতে আগমন। মনে মনে ভাবতে থাকে প্রাণ। ক্লাস শেষে সবাই এগিয়ে গেল আদনানের সাথে পরিচিত হতে। হেসে হেসে সবার সাথে কথা বলছিল ও। নবম শ্রেণীতে ভর্তি হলেও আদনান ছিল ওদের থেকে সব বয়সে 2 বছরের বড়। ছেলেদের সাথে হেসে হেসে কথা বলছিল ও। ক্লাসের বাকি মেয়েদের সাথে কথা বলতে গেলে দেখা গেল আদনানকে, কিন্তু প্রাণকে এগিয়ে আসতে দেখে কপাল কুঁচকে ফেলল। আমি প্রাণ। কথাটা শুনেই আদনানের হাসিটা নিভে গেল ও আচ্ছা। বলে আবারও লেগে গেল বাকিদের সাথে গল্পে। মানে 4 আনার পাত্তা দিল না। রাগে পিত্তি জ্বলে গেল প্রাণের। রাগে গজগজ করতে করতে প্রাণ ফিরে এলো নিজের বেঞ্চে। পাশে বসা মেয়েরা বিদ্রুপের স্বরে তো বলেই ফেলল, তোর রূপে ক্লাসের বাকি ছেলেরা পটে গেলেও নতুনটা পটাবে না প্রাণ? গোল্লায় যাক ওই বিলেতি ইঁদুর। আর জীবনেও কথা বলবো না বেটার সাথে। তোর মতো বিলেতি ইঁদুরকে এই প্রাণ গোনাই ধরে না। খ্যাক খ্যাক করে হাসতে থাকে ওরা। ওদের হাসিতে আরো রেগে গেল প্রাণ। বিড়বিড় করে আগুন চোখে চেয়ে থাকে অদূরে নতুন বন্ধুদের সাথে আলাপচারিতা করতে থাকা আদনানের দিকে। হ্যাংলা পাতলা কিন্তু সুদর্শন চেহারা এক কিশোর। কপালের কাজটাই মনে হয় কিছুদিন আগে আঘাত পেয়েছে। সদ্য সেরে ওঠা কাটা দাগ দেখা যাচ্ছে। সকাল সকাল সাদা কামিজ, কালো সালোয়ার, কালো ক্রসবেল আর 2 বিনুনি করে প্রাণ লাফিয়ে লাফিয়ে ক্লাসরুমে চলে এসে দেখলো কেউ আসেনি ওদের ক্লাসরুমে এখনো। কি ব্যাপার, এত জলদি ও চলে এলো নাকি? ব্যাগটা রেখে বেরোতে দেখা গেল আদনানকে হেলে দুলে হেঁটে আসছে। প্রাণকে দেখে কপাল কুঁচকে ফেললো। ব্যাস, ফুরফুরে মেজাজটা হারিয়ে গেল প্রাণের। বিলেতি ইঁদুর, তুমি আমাকে দেখলে কপাল কুচকাও কেন? কি করেছি আমি? জবাবে কিছু না বলে পাশ কাটিয়ে চলে গেল আদনান। আরও একবার আদনানের কাছে অপমানিত হয়ে মন খারাপ করে বেরিয়ে যায় রুম থেকে। ক্লাসের বাইরে করিডোরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সেদিন স্কুল থেকে বাসায় ফিরে প্রাণের ফোনে অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছিল। সরি। যদিও সিম কোম্পানির অজস্র মেসেজ চাপা পড়ে গিয়েছিল কোনো এক কিশোরের আকুতি ভরা ক্ষমা প্রার্থনা। একটা স্টিলের প্লেটে ঠান্ডায় করে হয়ে যাওয়া ভাত, 2 পিস ডালের বড়া, তেলাপিয়া মাছের লেজের ছোট্ট টুকরো আর অল্প ঝোল। স্কুল থেকে ফিরে এটাই ছিল প্রাণের দুপুরের খাবার। প্রাণের বয়স যখন 10, হুট করে অসুস্থ হয়ে যায় ওর মা ফাহমিদা বেগম। হসপিটালে নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে ব্লাড ক্যান্সার এবং সেটা শেষ পর্যায়ে। কেমোথেরাপির শুরু করার অল্প কিছুদিনের মধ্যে ধকল সামলাতে না পেরে মারা যান তিনি। প্রাণের বাবা পেশায় ব্যবসায়ী, মোটামুটি সচ্ছল পরিবার ওদের। প্রাণের এখনো মনে আছে ওর মা মারা যাওয়ার পরের দিন পরে বাবা ওর বিয়ে করে নিয়েছিল ওরই ছোট খালামণিকে। অবশ্য প্রাণের কোনো আপত্তি ছিল না, খালামণিকে ভীষণ ভালোবাসে। নানি ওকে কাছে ডেকে নিয়ে ছন্দ আকারে বুঝিয়েছিল। মায়ের বোন খালা মায়ের চাইতেও বালা। অথচ সেই খালার রূপ বদলে গেল কয়েক মাসের মধ্যেই। সব সময় আদর করা ফিরোজা খালামণি ওকে আর সহ্যই করতে পারে না। ওর বাবা কেমন যেন সব কিছু দেখেও না দেখার ভান করতে থাকেন। খাবার খেতে খেতে চোখ ছলছল করে উঠে প্রাণের। দুনিয়ায় মায়ের চেয়ে ভালো কেউ হয় না। মা থাকলে মায়া করার লোকের অভাব হয় না, মা না থাকলেও বাবারাও বদলে যায়। নবাবজাদি সকালে স্কুলে যাইবেন, সারাদিন রং তামাশা করবেন, আর আমি চাকরানি গরম ভাত রাইন্দা নিয়ে বইসা থাকবো। এত বড় দামড়ি মাইয়া ঘরের কোনো একটা কাজ যদি করে,
সারাদিন আমি কাম করতে করতে মইরা গেলেও ঘরের একটা কুটোটাও নাড়ে না। অলক্ষী অপয়া মাইয়া। চেঁচিয়ে নিজের ঘর থেকে কথা বলে যাচ্ছেন ফিরোজা বেগম। নিজেকে আর থামাতে পারে না, না পেরে প্রাণ জিজ্ঞেস করেই ফেলল। আজকে বুয়ারা আসেনি আম্মু? মুহূর্তে আরো রেগে গেলেন ফিরোজা বেগম। ছুটে বেরিয়ে এলেন নিজ ঘর থেকে, ঠাস করে চর মেরে দিয়ে বললেন, তোরে কৈফিয়ত দেওয়া লাগবে নি অহন আমার। মার খেয়েও প্রত্যুত্তরে কিছু বলল না প্রাণ। তাহলে এই ভাতটুকু আর পাবে না। ও বুঝে পায় না খাবারের কষ্ট কেন দেয় ওকে ফিরোজা। ইদানিং মা ডাকতেও রুচিতে বাঁধে। সবাই তো বলেছিল মা না থাকলে খালা সবচেয়ে আপন হয়। সেই আপন খালার এই ভয়ঙ্কর রূপ কেন? দুটো ভাত নিজের বড় বোনের মেয়েকে দিলে তো কম পড়বে না। স্কুলে যাইয়া পোলাগর লগে তামাশা কইরা বাড়ি আইসা আবার আমারই গরম দেহাস। কামের সেরি আইসা কাম করে বইলা তুই হকগোল দিন বইসা বইসা খাবি। স্কুল তো পড়বার যাইস না, রূপ দেখাইয়া পোলা পটাইতে যাইস। এর লিগাই এত সাজগোজ করস। তুই কি ভাবছস আমি বুঝি না কিছু? মা যেরকম খানকিয়া ছিল মাইয়াটাও হইছে সেই রকম খান। নিজের বড় মৃত বোন সম্পর্কে এ ধরনের কথা প্রায় বলে ফিরোজা। অবশ্য প্রথম দিকে প্রাণের খুব কষ্ট হতো। একদিন ওর আজবাহার সাহেব সামনেও কটু কথা বলেছিল ফিরোজা বেগম, কিন্তু তিনি নিজের মৃত স্ত্রীর পক্ষে কোনো কিছুই বলেননি তিনি। সেই থেকে ফিরোজা বেগম যেন আরো আশকারাই পেল অশ্লীল কটু কথা তিনি বলেন প্রায় সময়। দীর্ঘশ্বাস আটকে রাখতে না পারে না প্রাণ। ইদানিং কিছুই আর গায়ে লাগে না প্রাণের। চুপচাপ ভাত খেয়ে রান্নাঘরে থালা বাসন পরিষ্কার করে দাঁড়ায় নিজের রুমের বারান্দায়। বিষণ্ণ চোখে অস্তমিত সূর্যটার দিকে চেয়ে থাকে। ওর ভালো থাকার সূর্য অস্ত গিয়েছে অনেক দিন। সে আবার কবে উদিত হবে, ওর জীবনে আলো ছড়াবে, জানা নেই প্রাণের। একটা মা চড়ুই ডানার নিচে দুটো বাচ্চাকে আগলে বসে আছে ছাদের মাঝামাঝি রাখা পিলারের উপর। বাবা চড়ুই এদিক ওদিক উড়ে পোকা খুঁজে আনছে আর বাচ্চাদের মুখে তুলে দিচ্ছে। মা পাখিটা পরম যত্নে বাচ্চাদের মুখ থেকে বের হয়ে যাওয়া অংশ তুলে দিচ্ছে মুখে। একটু পর চড়ুই দম্পতি তাদের বাচ্চাকে ডানা মেলে উঠতে শেখাতে শুরু করে। কি মনোরম সে দৃশ্য! টিফিন ব্রেকে 3 তলার করিডোরে একদম শেষে মাথায় দাঁড়িয়েছিল, দেখছিল এই চড়ুই পরিবারটাকে। প্রাণ ছানা দুটোকে বাবা মা কি সুন্দর আগলে রেখেছে। সকালে স্কুলে আসার সময় আরো এক দফা ফিরোজা বেগম অকথ্য গালাগালি করেছে ওকে। কানের মধ্যে বাজতে থাকে সেই সব কথার স্থূল। টিফিন ও দেয়নি। প্রাণের মা বেঁচে থাকতে খুব মজার নাস্তা বানিয়ে দিতেন, পাস্তা, নাগেটস, স্যান্ডউইচ, আরও কত কিছু। ফিরোজা বেগম ও বানান এসব। তবে প্রাণের কপালে জুটে না। সবাই গ্রাউন্ডে ক্লাসরুমে বসে খাচ্ছিল দেখে চলে এসেছিল প্রাণ। বিষণ্ণতায় ভর করে আছে ওকে। চড়ুই পাখিদের দেখে আরও ত্বরান্বিত হয় বিষণ্ণতাটা। মন খারাপ প্রাণ? শুনশান করিডোরে আদনানের মায়াভরা কণ্ঠস্বর প্রতিফলিত হল যেন। ঘাড় ঘুরিয়ে আদনানকে এক পলক দেখে নিয়ে আবারও চড়ুই দেখায় মনোনিবেশ করে প্রাণ। উত্তর করে না। সেদিনের অপমান প্রাণ এখনো ভুলে যায়নি। কিছু সময় পর আদনান চলে গিয়েছে ভেবে পিছু ফিরে প্রাণ, কিন্তু আদনান তখনও দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। প্রাণকে দেখে আরো একবার বলে, মন খারাপ কেন তোমার প্রাণ? কি হয়েছে? নরম গলায় জিজ্ঞেস করে আদনান। তোমার জানতে হবে না। নাজির মামা আজকে ঝালমুড়ির সাথে ফুচকা এনেছেন। চলে যাই, কে আছে? এখানে বসে পাখি দেখলে তো মন ভালো হবে না প্রাণ। আমি ফুচকা খাই না আদনান। বলেই চলে যেতে নাই প্রাণ। সরি। মানে কি? সরি মিন্স দুঃখিত, আই থিঙ্ক। সরি ফর দ্যাট ডে। নাও ডোন্ট বি স্যাড। চলো আমার সাথে, ফুচকা খাওয়াই তোমাকে। মাই ট্রিট, ওকে? তখনই হাসি ফুটে উঠেছে প্রাণীর ঠোঁটের কোণে। সেদিকে চেয়ে হাসলো খানিকটা আদনানও। তোমার ট্রিট কেন? মেবি ফ্রেন্ডশিপ ট্রিট। চলো এবার। তুমি আমাকে দেখলেই কপাল কুঁচকে ফেলো কেন আদনান? জবাবে কিছু না বলে একটু হাসলো আদনান।
প্রাণ চেয়ে দেখে সেই হাসি চলনে বলনে পশ্চিমা বিশ্বের ছোঁয়া লেগে থাকা এক কিশোরের মুচকি হাসে, যে আজ ওর মন খারাপ দূর করার দায়িত্ব নিয়েছে। বড় এক প্লেট ঝাল ফুচকা আর অনেক খানি তেঁতুলের চক দিয়ে এক একটা ফুচকা খেয়ে চলেছে প্রাণ। আহ কি স্বাদ, যেন অমৃত। ততক্ষণে ক্লাসের আরো অনেকে এসেছে সেখানে। কয়েকজন কিশোর কিশোরী একসাথে হবে আর হাসাহাসি হবে না, এটা তো সম্ভবই না। জানিস মানিক স্যারের বউ প্রেগনেন্ট। নীতি নামের মেয়েটা বলে উঠে। ওরকম জাদ্রেল স্যার রোমান্সও করতে পারে? অবাক হয়ে জিজ্ঞেস করে প্রাণ। এই পর্যায়ে উত্তর করে ওদের আরেকজন বন্ধু সাব্বির। আরে মামা, বউ পাইলে সবাই রোমান্স করে। আর বউ কোনোদিন টিয়ে করতে না দিলে সেই রাগ আমাদের মতো মাসুম বাচ্চাদের উপর তোলে বজ্জার ছাড়গুলা। টিচারদের বজ্জাত বলতে হয় না সাব্বির। এই যে ইংরেজের বংশধর আইছে। মেয়েদের মতো করে মুখ পাকায় সাব্বির। আরো একবার হেসে ফেলে সবাই। আদনান ফুচকা খাবে না? প্রাণ জিজ্ঞেস করে, যদিও ফুচকা খাওয়া থেমেনি, গপাগপ সাবার করে চলেছে একটার পর একটা। একবার ফুচকাওয়ালা মামার দিকে তো একবার ওনার হাতের দিকে। শেষমেশ দেখল ফুচকা সার্ভ করা প্লেটের দিকে। বেচারা কপাল কুঁচকে ফেললো আবারও। আনহাইজেনিক। এই ফুচকা খেলে আমাকে 1 মাস টয়লেটে থাকতে হবে প্রাণ। ইনসিস্ট করো না প্লিজ। পাইন্না ইংরেজরা এসব খায় না বোন। হেরা খাইব ঘাস লতা পাতা আর কইব হেলদি ফুড, ভেগান ফুড। আর আমাগর ফুচকা হইল গিয়া আনহাইজেনিক। ইংরেজের বংশধর এসব হজম করতে পারে না বোন। বাদ দে, 1 প্লেট ফুচকা খেলে নাকি 1 মাস ধরে হাঁকবো। ব্যঙ্গাত্মক স্বর সাব্বিরের। এরপর আবারও আদনানকে নকল চিকন সুর করে বলল, ইনসিস্ট করো না প্লিজ। নিস্তব্ধতা বিরাজ করছে নবম শ্রেণীর সেকশন ক্লাসরুমে। চলমন হয়েছে দাঁড়িয়ে আছে প্রাণ। গণিতের জাজেল আশরাফ স্যার ততক্ষণে বেতের আঘাত করে ফেলেছেন হাতে তালুর উপর কয়েকটা। ত্রিকোণমিতির সূত্রগুলো কিছুতেই মনে রাখতে পারছে না প্রাণ। সেন, কস, ট্যান সব তো একই রকম। এসবের আবার মান হয় নাকি? এত করে পড়ে এলো প্রাণ, কিন্তু আশরাফ স্যার জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে সব গুলিয়ে ফেললো। কিশোরী অভিমানে গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকে। তবে ও শুধু হ্যাঁ না। আদনানও উল্টোপাল্টা উত্তর করেছে স্যারকে। যথারীতি ছেলে বলে স্যার পাশার উপর 2-4টে বেত্রাঘাত করেও ফেলেছেন ইতিমধ্যে। ঠোঁট চেপে হেসে ফেলল প্রাণ। শেষমেশ ইংরেজের পাছায় বেত্রাঘাত। বেড়ায় বইয়ের লগে ক্যাসাল করব আর 20 মিটাইব আমাগর মতো মাসুম বাচ্চাকে উপর। তোর বউ যদি সুইপারের লগে বাইজ্ঞা না গেছে রে আশরাইফা, দেখে নিস এই ফেরেশতা অভিশাপ দিল তোরে। ক্লাস শেষে আবারও ওরা জড়ো হয়েছে নাজের মামার কাছে। ব্যথায় গুকিয়ে উঠে নিজের পেছনে হাত বুলাতে থাকা সাব্বির স্বাগতিক করে। ফেরেশতাটা আসলে কে? সন্দিহান হয়ে প্রশ্ন করে প্রাণ। আমি? বাচ্চারা ফেরেশতা তুললো জানিস না পান্না? তাই আমি ফেরেশতা সাব্বির অভিশাপ দিলাম। তুই বাচ্চা? 18 নিচে অজ্ঞলে শিশু, জানোস না পান্না? ঠিক করে হেসে ফেল প্রাণ। এবারে বক্র দৃষ্টিতে আদনানকে দেখে নিয়ে জিজ্ঞেস করে সাব্বির। এই ইংরেজ, তুই এগুলা পারস না? সেদিন আমারে বুঝাইয়া দিলি, আজ পারলি না কেন? পাশায় চটকা খাইলি কি এর লাইগা? কি দিনকাল আইলো আমাগর শাসন করা ইংরেজ এখন পাশায় বেত পিঠা খায়। খ্যাক করে হাসতে থাকে সাব্বির। ফার্স্ট অফ অল, বাকিটার বলতে পারে না আদনান। বাংলা কবাব। মাঝপথে থামিয়ে দেয় সাব্বির। কে তোর বাপ? নিধি খোঁচা দিয়ে জিজ্ঞেস করে সাব্বিরকে। এই ইংরেজ আমার বাপ আর পান্না আমার মা। সরল গলায় বলে সাব্বির। জিজ্ঞাসুক স্বর নিধির। এখন না হইলেও ভবিষ্যৎ কোন যায় না বোন। এই ইংরেজের মতিগতি সুবিধার না। ওই এলেন প্রেম বিশরদ সাব্বির। এই নিধি চল এখান থেকে। সাব্বিরের উদ্দেশ্যে ফেংসি কেটে নিধির হাত টেনে নিয়ে জায়গাটা থেকে প্রস্থান করে প্রাণ।
অস্তমিত সূর্যের ন্যায় রক্তিম গাল দুটোতে ফুটে ওঠা হাসি বিমোহিত নেত্রে অবলোকন করতে থাকে আদনান। তখনও দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে দুই বিনুনি করা এক কিশোরীর পানে, যে নিধি কিছুটা একটা বলছে আর লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে সে। আদনানের অধরের কোণে সূক্ষ্ম হাসিটা ঠিকই খেয়াল করলো সাব্বির। কাঁধের উপর 2-3টে ছাপড় মেরে বলতে থাকে, তুই তো আসলেই ফিনিশড ইংরেজ। ইয়েস, আম ফিনিশড। তখন বর্ষাকাল, অন্তরিক্ষ জুড়ে নিকশ কালো মেঘের আনাগোনা থেকে থেকে বাড়ি পাতে সিক্ত হচ্ছে ধরণী। এমন ওই এক মেঘাচ্ছন্ন দিন লাইব্রেরির পাশাপাশি বসে আছে একজোড়া কিশোর কিশোরী। স্কুল শেষ হয়ে যাওয়া লাইব্রেরির কক্ষ জনশূন্য। প্রাণের এলোমেলো ঘোলা চুল ফ্যানের বাতাসে উড়াউড়ি করছে। অদ্ভুত মোহমায়া প্রাণের অস্তিত্ব অনুভব করে আদনান। বুক ভরে শ্বাস নিতে সুস্থে থাকে সেই প্রাণ। তবে প্রাণকে কিছু বুঝতে না দিয়ে বেশ কিছু ম্যাথ কোয়েশ্চেন বুঝিয়ে দিচ্ছিল আদনান। অন্যদিকে চোখের কোণা দিয়ে আদনানকেই দেখে যাচ্ছিল প্রাণ। হালকা বাদামি চুলগুলোকে ম্যাথ বোঝানোর ফাঁকে ফাঁকে কায়দা করে পেছনের দিকে ঠেলে দিচ্ছে বারংবার। হাতের কালো বেল্টের খইটা চমৎকার মানিয়েছে আদনানের কবজিতে। কপালের কাজটায় সরু অথচ বেশ গভীর একটা কাটা দাগ। আদনান শোনো না, ইয়েস মিস প্রাণ, বলুন। তোমার কপালে কি হয়েছে এখানে? আলতো করে আঙুল ছোঁয়ালো জায়গাটাতে প্রাণ। উত্তরে চুপ করে থাকে। ওর মানসপটে ভেসে ওঠে ভয়ঙ্কর কোনো এক রাতের দৃশ্য। মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে স্বাগতিক করে, নাথিং, ইট ওয়াজ জাস্ট আ মাইনর অ্যাক্সিডেন্ট। এই কোয়েশনগুলো মেমোরাইজ হয়েছে? তোমার বাসায় কে কে আছেন আদনান? বই বন্ধ করে ব্যাগে রেখে প্রশ্ন করে প্রাণ। পড়বে না? চোখ সরু করে প্রাণের কাণ্ড কারখানা দেখতে থাকে ও। তবে ওসব সরু চোখের দৃষ্টিকে কিছু এলো গেল না প্রাণের। না, বলছো না কেন তোমার বাসায় কে কে আছেন? আদুরে কঞ্চে বলে প্রাণ। নো ওয়ান। ছোট্ট করে উত্তর করে আদনান। মানে? অবাক হয়ে যায় প্রাণ। মানে কেউ নেই, সিম্পল। আমি একা থাকি, কিন্তু একজন কেয়ারটেকার আন্টি আছেন আর একজন ড্রাইভার আঙ্কেল। এই তো ফ্যামিলি মেম্বার, সেভাবে বলতে গেলে কেউ নেই। তোমার বাবা মা? কোমল স্বরে জিজ্ঞেস করে প্রাণ। আমি বাংলাদেশে আসার কিছুদিন আগে মম ড্যাড অ্যাক্সিডেন্ট করেছিলেন, ওনারা বেঁচে নেই প্রাণ। আদনানের কথা শুনে ছলছলে হয়ে যায় প্রাণের নেত্রতায়। অথচ কত অবলীলায় আদনান বলে গেল ওর বাবা মার মৃত্যুর সংবাদ। ব্যথাতুর নয়নে চেয়ে থাকে প্রাণ। তোমাকে আমার বাসায় নিয়ে যাবো প্রাণ, দেখে এসো। আর এখন না পড়লে চলো, তোমার মা বকবে বেশি দেরি করলে। ডোন্ট বি সো আপসেট, ওকে? বাঘ বা কুম্পায়রা, চলো তোমাগের কাজী অফিসে ফালাই আসি। পীড়িতের জ্বালায় আমাগর জীবন তেনা সেরা হইয়া যাইতেছে হু হু। লাইব্রেরির রুমের দরজায় দাঁড়িয়ে চেঁচাতে থাকে সাব্বির। কয়েক মাস পর প্রকৃতিতে বেঁচেছে বসন্তের আগমনী সুর। কোকিলের কুহুরবে মুখরিত প্রকৃতি, সেই সঙ্গে পাতা ঝরা অর্ধমৃত গাছ আবারও পরিস্ফুটিত কচি পত্র পল্লবে সেজেছে বসন্তের ছোঁয়ায়। আদনান এবং প্রাণের বন্ধুত্ব সম্পর্ক তখনও অটুট, বরং সময় গড়ানোর সঙ্গে আরও গাঢ় হয়েছে। তবে কিশোরীর মনে ঠিকই প্রেমের ডঙ্গা বেজে গিয়েছে ততদিনে। বসন্ত বরণ উৎসবে মুখরিত যশোর কাজী নজরুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ। স্কুলে যখন আলোচনা হলো সবার শাড়ি পরার জন্য, প্রাণ খেয়াল করেছে আদনান ওকে সরাসরি না বলে আকার ইঙ্গিতে বুঝিয়েছে প্রাণকে শাড়িতে দেখতে ইচ্ছুক ও ব্যাস। কিশোরীর চঞ্চলা মনকে বুঝ দিতে পারেনি প্রাণ। ফাহমিদা বেগমের অসংখ্য শাড়ি রয়েছে, তবে সবটা এখন ফিরোজার আয়ত্তে। প্রাণ যখন শাড়ি চাইল ঠিক তখন থেকে গালাগালি শুরু করেছে তিনি। নির্বিকার চিত্তে কথা হজম করল প্রাণ। শত লাঞ্ছনা বঞ্চনা শুনেও মায়ের শাড়িতে তৈরি হলো যেন শাড়ি না, গন্ডারের চামড়া জড়ালো গায়ে। বাড়ি থেকে বেরোনোর আগ মুহূর্তে প্রাণ শুনতে পেল ফিরোজা বেগম চেঁচিয়ে বলছেন, সিনাল প্যাট বান্ধাইয়া আইলো বলে।
প্রাণ আগে থেকে জানতো ফিরোজা বেগম ওকে গালাগালি করবেন। আচ্ছা, ওর মা যদি বেঁচে থাকতো তখনও শাড়ি পরার জন্য অশ্রাব্য গালাগালি শুনতে হতো। বিষণ্ণতা আচ্ছন্ন হয়ে যায় কিশোরী মন। হলুদ সিল্ক শাড়ি জড়ানো সদ্য কিশোরী রূপ নেয়া কায়া জলজল করে জ্বলছে। কোমর ছড়ানো খোলা চুল, গাঢ় কাজলে আরও মায়াময়। তবে ফিরোজার বাক্যবাণে বিষণ্ণতা লেপ্টে গিয়েছে কিশোরী মুখ্য বিররে। চলমল করা টানা টানা চোখ জোড়ায় কাজল ছড়িয়ে গিয়েছে ভেতরে ভেতরে। লম্বা শ্বাস টেনে নিজেকে সংযত করে ও প্রাণের জন্যই অপেক্ষারত আদনানকেও স্কুলের গেটে দেখা গেল। পাঞ্জাবি পরেছে, সবুজ রঙের এলোমেলো চুলগুলোতে সুন্দর মতো সেট করেছে জেল টেল দিয়ে। হয়তো ছেলেটা দিন দিন লম্বা হয়ে যাচ্ছে, আকাশে গিয়ে ঠেকবে নাকি ইংরেজের উচ্চতা। প্রাণকে রীতিমতো লিলিপুট মনে হয় আদনানের সামনে। রিক্সা থেকে প্রাণকে নামতে দেখে এগিয়ে এলো আদনান। হাতটা বাড়িয়ে ইশারায় ধরতে বলে। কিছুক্ষণ দুডুমুনো করে আদনানের বাড়িয়ে রাখা হাতটা ধরে প্রাণ। শক্ত করে চোয়াল চেপে হাতটা ধরল আদনান। সো কিউট। অস্ফুট স্বরে বলে আদনান। আহা, পিরিতের রঙ্গ কুলে কইরা নামায়া দে রিস্কাইতে। সাব্বির এসেও হাজির ততক্ষণে। চোখ গরম করে সাব্বির দিকে তাকায় প্রাণ। শাড়ি পরিহিত কিশোরীর প্রাণের থেকে নিজের নজর সরাতে পারছে না আদনান। ওরা দাঁড়িয়ে ছিল স্টেজের কাছাকাছি। আদনান গান গাইবে আজ। বাবা, ইংরেজ নাকি আবার গানও জানে। স্টেজ থেকে আদনানের নাম অ্যানাউন্সমেন্ট হলে ফিসফিসিয়ে প্রাণকে বলে যায়। এই গানটা শুধু তোমার জন্য প্রাণ। গিটারে হাত রেখে বসে থাকা আদনানকে হাঁ করে দেখতে থাকে স্কুলের বাকি মেয়েরাও। মুহূর্তেই শুরু হয় তুমুল হইচই। তবে আদনানের নজরে নিবদ্ধ প্রাণেই। তবু দেয় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি। মেঘের খাবে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম। পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনে তা লিখেছিলাম। মেঘের খাবে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম। পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনে তা লিখেছিলাম। ও চায় পেতে আরো মন তোমার এত কাছে। একটা দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে প্রাণ। জীর্ণ দর্শন বাড়িটা দেখে বুকের মধ্যে হু হু করে ওঠে। আহারি, আদনান এতিম। ওর কেউ নেই বলে এরকম একটা বাড়িতে ওর থাকতে হচ্ছে। সীমানা নির্ধারণে নির্মিত দেয়ালের ও বেহাল দশা। বুড়ো মানুষের দাঁতের মতো নড়বড়ে কখন না জানি হুড়মুড় করে ভেঙে পড়ে। মশফার জাতীয় উদ্ভিদ ছেয়ে আছে গোটা দেয়ালে। কমলা রঙের স্টিলের গেটটাও মরিচার আক্রমণে ভেঙে পড়ার জোগাড়। আশেপাশে কোনো জনবসতিও নেই। যশোরে এরকম একটা জায়গা আছে জানা ছিলই না। প্রথম দর্শনে বাড়িটাকে বহুদিনের পরিত্যক্ত ভুতুরে বাড়ি বলেই মনে হলো। আবার ওদের স্কুল থেকে জায়গাটার দূরত্ব অনেক। ব্যথিত হয়ে বাড়িটাকে খুঁটে খুঁটে দেখছিল প্রাণ। ওর থেকে কিছুটা দূরে সে আদনান কয়েকজন অদ্ভুত
দর্শন লোকের সঙ্গে কথা বলছে। হাচ্চাকুচ্চা সাইজের লোকগুলো আদনানকে ঘিরে দাঁড়িয়েছে, আঙুল তুলে শাসনের ভঙ্গিতে কিছু বলছে তাদের। আদনান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লোকগুলো আড়ি পেতে ওদের কথোপকথন শোনার চেষ্টা করলো প্রাণ, তবে বিশেষ লাভ হলো না। কিছুক্ষণ পর ওর কাছাকাছি এসে কুর্নিশ করে আদনান বলল, ইউর হাইনেস, চলুন তবে। ওনারা কে? কৌতূহল দমন করতে না পেরে জিজ্ঞেস করেই ফেলল প্রাণ। থুতনিতে শুদ্ধ গজানো দাড়ি চুলকে রহস্যময় ভাবে হাসলো আদনান। সময় এলে জানবে লাইফ। লাইফ? প্রাণ মেন্স লাইফ, রাইট? এরপর আদনানের কাণ্ডে অজানা শিহরণে সম্মোহিত হলো প্রাণের কিশোরী কায়া। ওর হাতটা নিজের হাতে নিয়ে অধরের উষ্ণ ছোঁয়া পরশ এঁকে দিয়েছে হাতের খরপুচে। আদনানের আবেগে পরিপূর্ণ নিঃসরস্বর প্রতিধ্বনি হলো যেন মাই লাইফ। প্রাণের হাত টেনে নিজের বুকের বাম পাশটায় রাখে আদনান। ঠিক হৃদযন্ত্র বরাবর লাজুক হাসি ফুটে উঠে প্রাণের ঠোঁটের কোণে। কিশোরী মনে আদনানের জন্য জন্ম নেয়া অনুভূতি মিছে নয়। আজ কাঙ্ক্ষিত প্রেম পুরুষের অকপট স্বীকারোক্তিতে এক অনাবিল সুখের ঢেউ অনুভব করে প্রাণ। ফর্সা গাল দুটোতে লালচে আবা ফুটে ওঠে। আঁকা বাঁকা সিঁড়ির বেয়ে দোতলায় উঠে এলো ওরা। নিস্তলার প্রবেশদ্বারে তালা ঝুলতে দেখছে প্রাণ। কেমন গা ছমছমে নিস্তব্ধতা বিরাজ করছে বাড়ি জুড়ে। প্রাণের একটু ভয় লাগছে। আদনান এখানে একা থাকে, বেটা ইংরেজের সাহসে বলিহারি। দোতলায় এসে প্রাণ ভেবেছিল বাহিরের মতোই হবে, কিন্তু ফ্ল্যাটের দরজায় 4 ধরনের লক। আদনানকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক খুলতে দেখে হতবাক প্রাণ। দরজা খুলে আরও একটা বড়সড় ঝাটকাই খায় ও। বাড়িটার বাইরে যতটা জীর্ণ শীর্ণ, ভেতরটা ততটাই ঝাঁ চকচকে। আরে এই তো দেখা যায় ভেতরে ফিটফাট, উপরে আবার সদরঘাট। তুমি ভিতরে গিয়ে বসো একটু প্রাণ, আমি এক্ষুনি চলে আসবো। কোথায় যাচ্ছ? I'll be back soon. আদনান বেরিয়ে গেলে প্রাণ ঘুরে ফিরে দেখতে থাকে ফ্ল্যাটটা। 3 রুমের বেডরুমে ছোট্টখাটো একটা ফ্ল্যাট। আদনানের ঘর থেকে ভেসে আসা ম্যান পারফিউমের ঘ্রাণটা প্রাণের পরিচিত। অগোছালো ব্যাচেলার ঘর বুঝি এমনই হয়। নিজের মনে কত কিছু চিন্তা করে লজ্জা লাল নীল হতে থাকে প্রাণ। বেডরুমের সঙ্গে বারান্দা ভেবে ছোট্ট একটা দরজা খুলে বিমূঢ় হয় ও ভয়ের শিশিরানি অনুভূতি হয়ে কেঁপে কেঁপে উঠছে কিশোরী প্রাণ। আধুনিক ডিজাইনের ট্রেডমিল সেলিং থেকে নেমে আসা কালো রঙের পাঞ্চিং ব্যাগ, কয়েকটা বিভিন্ন সাইজের ডাম্বেল, আরও কত রকমের জিম করার সরঞ্জাম। সেসবের নাম প্রাণ জানে না, কিন্তু সেই ঘরে একটা কাজের ঘরও আছে। বেশ কয়েক রকমের ছোট বড় সাইজের রিভলভার, বড় সাইজের সাউন্ডপ্রুফ হেডসেট, সেই সঙ্গে লক্ষ্য ভেদ করার জন্য ড্যামি। এইসব দিয়ে আদনানের কাজকে হতবিহ্বল হয়ে যায় প্রাণ। আদনান আসলে কে? নিশ্চয়ই সাধারণ কেউ নয় ও। কাছে পিছিয়ে থাকা কোনো গাছ হতে ভেসে আসছে নিঃসঙ্গ খুকুর ডাক। ভর দুপুরে বিষণ্ণতা ভর করা কিশোরীর প্রাণের বুকেও বুঝি উত্তাল ঝড় তৈরি হলো। অসার হাওয়া মস্তিষ্কের রক্তশূন্য চেহারায় ঠায় দাঁড়িয়ে থাকে সেই কাছের কক্ষে। খচ করে কিছু একটা শব্দ কেঁপে উঠে প্রাণ। আদনান দাঁড়িয়ে আছে ওর ঠিক পেছনে। সবসময়ের মতো চেহারায় ফুটে থাকা বোকাশোকা ভাব ও গায়েব। নিজের পরিচিত আদনানের প্রতিচ্ছবির সঙ্গে কিভাবে কোনোভাবেই মিলছে না বর্তমান দর্শন কিশোরের মুখভঙ্গি। চোয়ালের পেশি শক্ত হয়ে আছে, হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেখেছে। রুদ্রমূর্তি ধারণ করা আদনানকে দেখে প্রাণের প্রাণ উষ্ঠাগত ধীর কদমে প্রাণের কাছাকাছি এগিয়ে এলো আদনান। ভেরি ব্যাড, তোমার এখানে আসা উচিত হয়নি। ঠান্ডা গলাটা যেন প্রতিধ্বনি হলো কামড়ে চড়ে। চোখ গিলে নিজেকে শান্ত করার প্রচেষ্টা করে প্রাণ। আমতা আমতা করে মিনমিন স্বরে বলে, আমি বাসায় যাব। আমার সিক্রেট কেউ একবার জেনে গেলে সে আর কোনোদিন ফিরতে পারে না। মাই লাইফ। চেনে চেনে সুর করে কথাটা বলল আদনান। মানে তুমি মজা করছো আমার সঙ্গে, তাই না? ভয় লাগে? এবার সত্যি ভয় লাগছে প্রাণের। সিতারা বরাবর অনুভব করে ভয়ের শীতল স্রোত। গলাটাও শুকিয়ে কাজ, নিঃশ্বাসের গতি বাড়তে থাকে ক্রমশ। কপাল বেয়ে চপচপ করে ঝরে পড়া ঘামে জবজবে হয়ে
ভিজে উঠেছে পরনের জামা কাপড়। বিস্ময়কর দৃষ্টিতে আদনানকে পরখ করতে থাকে ও তিরতির করে সারা শরীর কাঁপতে থাকা প্রাণের আচমকা উপভোগ করে ঘর কাঁপিয়ে হেসে ফেল আদনান। পেট চেপে ধরে নিচে বসে হেসেই চলেছে ও। বেটা ইংরেজ কি এখন হেসে গড়াগড়ি খাবে নাকি মেঝেতে? হতবিহ্বল প্রাণ তখনও স্তম্ভিত হয়ে আছে। এত ভীতি কেন তুমি? আদনানকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখে ওষ্ঠাগত হওয়া প্রাণের প্রাণ বুঝি জায়গা মতো ফিরে এলো। তবে ভয়ের রেশ সুস্পষ্ট ওর মুখবিরোরের আগে চেঁচিয়ে উঠে প্রাণ। আমি বাসায় যাব বিলিতি ইঁদুর, আর কখনোই আসবো না, তোমার সঙ্গে কথাও বলবো না। রেগে গেলে তোমাকে আরো বেশি সুন্দর লাগে। টোটালি ইরেজিস্টেবল। একদম উল্টাপাল্টা কথা বলবে না আদনান। এসব কি? ইশারায় কাছের ভেতর থাকা রিভলভার দেখিয়ে জিজ্ঞেস করে প্রাণ। আমি বড় হয়ে আর্মি পুলিশ কিছু একটা হব। ইটস মাই এম ইন লাইফ। তাই এখন থেকে প্র্যাকটিস করছি। তাছাড়া এগুলো ফেক, তাছাড়া এগুলো ফেক, তাছাড়া এগুলো ফেক। রিয়েল রিভলভার আমি কোথায় পাবো? তবে জিম ইনস্ট্রুমেন্ট অবশ্য রিয়েল। আমাকে স্ট্রং হতে হবে তো নাকি? নয়তো তোমাকে আদর করবো কিভাবে? ধীরে ধীরে কথাগুলো বলতে থাকে আদনান। শেষের কথার অর্থাৎ করে লজ্জায় কুণ্ঠিত হয় প্রাণ। প্রসঙ্গ পাল্টাতে তড়িঘড়ি করে বলে, চলো, আমার ভয় লাগছে এই রুমে। আমি হিয়ার, আমার কাছে এসো। বুকের মধ্যে থাকো, আর ভয় লাগবে না। আদনানের বেহায় কথাবার্তা দৌড়ে পালিয়ে যেতে নিলে শাড়িতে অনব্যস্ত প্রাণ উল্টে পড়ার জোগাড়। দুহাতে প্রাণকে ধরে সামলে আদনান। আমি তো এত লজ্জা পাচ্ছ কেন? চুপ, এত অসভ্য কেন তুমি? প্রাণকে সোজা করে নিজের কাছাকাছি এনে দুহাতের আজলায় ওর মুখটা ধরে অস্ফুট স্বরে জিজ্ঞেস করে আদনান। একটা চুমু খাই তোমাকে? ইটস গোয়িং টু বি লাস্ট ওয়ান। এরপরের কোনোদিন যাইবো না। না চাইতেও বুঝি সম্মতির সুযোগ মাথা নাড়ে প্রাণ। ব্যাস, অল্প বয়সে আবেগে বেশে উষ্ণ চুম্বনে লিপ্ত হলো দুই কিশোর কিশোরী। অনেকটা সময়ে একে অপরের উষ্ঠে ডুবে থাকা আদনানের থেকে ছাড়া পেয়ে দ্রুত পদক্ষেপে জায়গাটা থেকে প্রস্থান করলো প্রাণ। ওর পিছু পিছু আদনান বেরোনোর আগে আরও একবার তাকালো থরে থরে সাজানো রিভলভারের দিকে। তখন ওর চোয়ালে আবারও শক্ত হতে দেখা গেল। আর ইউ ওকে মাই লাইফ? ঘন হাসকি স্বরে জিজ্ঞেস করে আদনান। চোখের কোণে লেগে আছে এক টুকরো মুচকি হাসে। তুমি? হতবিহ্বল প্রাণ বিস্ফোরিত নেত্রে অবলোকভাবে চেয়ে থাকে। কত বছর হলো যেন ওদের বিচ্ছেদের যোগ বেয়ে আপনা আপনি করায় অশ্রুবিন্দু। আমি তো হালতোভাবে নিজের তর্জনী দ্বারা মুছে দেয় গড়িয়ে পড়া অশ্রু। কালো রঙের পলো টি শার্ট, নীল জিন্স, বাদামি আইরিশ সম্বলিত চোখ দুটো ঘাড় ছেড়ে বেশ খানিকটা নেমে আসা হালকা বাদামি চুলের এক যুবক দাঁড়িয়ে আছে প্রাণের ঠিক সামনে। খুব সম্ভবত 6 বছর আগে কলেজের বাইরে শেষবারের মতো দেখা হ্যাংলা পাতলা ছেলেটার সঙ্গে এই যুবকের শুধু মুখাবে সাদৃশ্য পরিলক্ষিত হয়। কণ্ঠস্বরের পরিবর্তন হয়েছে আমূলে। রোষপূর্ণ, গম্ভীর, ভারী, হাস্কি টোনে আবারও যখন প্রাণকে মাই লাইফ সম্বোধন করলো, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হবার জোগাড় হলো বুঝে। 6 ফুটের উপরে উচ্চতার পেশিবহুল শরীরে থেকে ভীষণ পৌরশালী সত্তা ছিরিক দিয়ে উঠেছে যেন এই যুবকের পাতলা ছোট দুটো। প্রাণকে আদরের বাড়ি পাতে কতবার যে দিশেহারা করেছে তারই আত্মা নেই। খোঁচা খোঁচা দাড়ি কি চমৎকার মানিয়েছে মুখবিররে। মানুষটাকে ক্লিন শেপড দেখে অভ্যস্ত ছিল প্রাণ। আদনানের হাতের ভাঁজে তখনও ধরে রয়েছে কালো রঙের ধাতব আগ্নেয়াস্ত্র। ধোয়ার রেশ রয়ে গিয়েছে নজলে। বিমূঢ় চিত্তে আদনানের দিকে চেয়ে থাকা প্রাণের হাত পায়ের বাঁধন খুলে ততক্ষণে ওকে টেনে নিজের সঙ্গে লেপটে নিয়েছে আদনান। দীর্ঘ সময় না খেয়ে থাকায় শুষ্ক ছোট কোনো কিছুর তোয়াক্কা না করে অধরে অধর মিলিয়েছে আদনান। শুষে নিতে থাকে শ্রীয় প্রণয়নীর অধৈর্যতা। বহুদিনের পিপাসিত আদনানের হুঁশ নেই আশেপাশে কোনো কিছুর। গোলায় যাক দুনিয়াদারি ধ্যান জ্ঞান খুইয়েছে প্রিয়তমার অধরে গভীর আশ্লেষে। শুষে নিতে থাকার এক পর্যায়ে
ছোট্ট কামরায় থাকা একমাত্র দরজা খুলে কেউ একজন আসার আগে আবারও শব্দহীন ধাতব আগ্নেয়াস্ত্র জ্বলে উঠতে দেখা গেল। যদিও তখনও ওরা গভীর চুম্বনে লিপ্ত। তীক্ষ্ণ আত্মচিৎকার করে লোকটা লুটিয়ে পড়ল মেঝেতে। এতক্ষণে হুঁশ ফিরল প্রাণের। দু হাতে বুকে ধাক্কা দিয়ে ঠলাতে চায় অধর ডুবে থাকা প্রেমিক পুরুষের দেহকে। বৃথাই গেল প্রাণের প্রচেষ্টা। পেশিবহুল ইস্পাত সম দৃঢ় শরীরকে এক বিন্দু পরিমাণও টলাতে পারেনি, বরং প্রেমিকার বিরোধিতায় যেন আরো উন্মাদ হলো সেই যুবক। অমনি বাইরে থেকে শোনা গেল হট্টগোলের আওয়াজ। এ পর্যায়ে প্রাণকে ছেড়ে দিয়ে দাঁতের ফাঁক দিয়ে যেন চাপা গর্জন উঠল আদনান। আর ইউ ফাকিং কিডিং উইথ মি? আমার প্রেমে বাধা? চল, তোদের আর জমের বাড়ি দেখে শোরের বাচ্চারা। হাতে ধরে রাখা ধাতব রিভলভারে অভ্যস্তভাবে নতুন ম্যাগাজিন লোড করে টানা পায়ে এগিয়ে গেল, শব্দ অনুসরণ করে মুহূর্তের মধ্যে হারিয়ে গেল দরজার ওপাশে। যাওয়ার আগে অবশ্য আলতো করে আরও একটা চুমু এঁকে দিয়ে গেল প্রাণীর কপালে। আই এম নট ডান। ঠোঁটের স্বাদ আরও চাই। থরথর করে কেঁপে উঠে প্রাণের সমস্ত শরীর। এটা কোন আদনান? বোকাশোকা যে আদনানের প্রতিচ্ছবি প্রাণের মানুষপটে আঁকা ছিল তার সঙ্গে কিছুতেই মিলছে না। ওর সামনে থাকা আদনানের প্রতিচ্ছবি নিদারুণ নিষ্ঠুরতার প্রমাণ দিয়েছে। ইতিমধ্যে খুন করে ফেলেছে দুজন লোককে নিমিষে। হয়তো দরজার ওপাশে এতক্ষণে আরও বেড়েছে সেই সংখ্যা। আর ওকে ধরে এনেছিল আদনানের জন্য। সবটা কেমন ধোঁয়াশাময়। সময়টা গধূলি নাকি উষালগ্ন ঠিকঠাক ঠাওর করতে পারল না প্রাণ। অস্পষ্ট ফিঙ্গের ডাক ভেসে আসছে কোথাও হতে। ধরনের আলো কেবল নিভু নিভু পর্যায়ে এলে ফিঙ্গেরা করুণ স্বরে আলোর জন্য আকুলতা প্রকাশ করতে থাকে। প্রাণও অবশ্য বুঝল না কোন সময়ের আলোর জন্য হাপিতেশ করছে ফিঙ্গেটা। আদনানের হিংস্র ছায়ামূর্তি স্টিলের দরজাটার ওপাশে অদৃশ্য হয়ে তা কিয়ৎক্ষণ পূর্বে চিমচিমে হলুদাব লাইটের আলোয় ছোট্ট কামরাটাকে অনায়াসে কোনো প্রেতপুরের বলে বিভসম হয়। বিভৎস লাশ দুটো পড়ে আছে কয়েক কদমের দূরত্বে। কেরামত আলী নামের লোকটার কপাল বরাবর শুট করেছে আদনান। বুলেট আঘাত হেনে মাথার খুলি ভেদ করেছে, ছিঁড়ে খুঁড়ে বেরিয়েছে হলদে মগজ, সেই সঙ্গে চাকচাক রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে আসছে। টকটকে জমাট বাঁধা রক্ত মেঝেতে মানসূত্রের ন্যায় এঁকে বেঁকে রয়েছে। লোকটার চোখ দুটো খোলা, তীব্র ব্যথা আর আতঙ্কে ভয়ানক। উল্টে আছে কুচকুচে কালো মণি দুটো। আদনান সময় মতো না এলে লোকটার কাছে হারাতে হতো ওর সমসম। শিউরে উঠে প্রাণ। আরেকজনকে না দেখেই বুলেট চালিয়েছিল আদনান। তখনও সে প্রাণের উষ্ঠের উন্মত্ততায় মগ্ন। রক্তের ফটকা গন্ধে গা গুলি উঠে প্রাণের উদ্ভ্রান্তের ন্যায় দাঁড়িয়ে আছে সদ্য মৌতের ফেরেস্তার দর্শন পাওয়া দুটো লাশের মাঝখানে। চেহারার রং কেমন ফ্যাকাশে লাগছে। আশেপাশের পরিবেশ আবারও নৈবদ্য, নিস্তব্ধতা। দরজার ওপাশে থেকে বুট জুতের গটগট আওয়াজে ধ্যান ফেরে প্রাণের। আবার কি এলো? আর কোন রং তামাশা দেখা বাকি আছে ওর জীবনে? স্টিলের দরজাটা কড়কড়ে আওয়াজে খুলে একে একে দৃশ্যপথে এলো অস্ত্রধারী কয়েকজন হাতটা গোটা লোক। সবার পরনে একই রকম পোশাক। ওদের পেছনে ধীরগতিতে এগিয়ে আসছে আদনান। বাম দিকে কপালের কোণা থেকে চুইয়ে পড়ছে রক্ত। কালো টি শার্টের ছোপ ছোপ রক্তের দাগ সুস্পষ্ট। বিশেষ কায়দা আঙুলের মাঝে ধাতব অস্ত্রটা ঘোরাচ্ছে সে। চোয়ালের পেশি শক্ত করে ঠান্ডা গলায় জিজ্ঞেস করল, তুমি কি আরে কেন ধরে এনেছে প্রাণ? কাউকে টেনে আনার টোপ। জঙ্গলের বাঘ উদ্ভট কথাবার্তা বলছিল লোকটা। হাতের ইশারায় কেরামত আলীর নিথর দেহটা দেখালো প্রাণ। তারপর তুমি এলে। মেঝেতে পড়ে থাকা দেহটার দিকে তাকে সামান্য হাসলো আদনান। প্রাণ দেখলো আদনান বিশ্রী রকম হাসে। সাক্ষাৎ শয়তানের ক্রু হাসি বুঝি একই বলে। প্রাণের পেছনে দাঁড়ানো অস্ত্রধারী লোকগুলো চোখের ইশারায় কিছু একটা সংকেত দিল। আদনান দুটো লাশ চ্যাংতোলা করে নিয়ে ওরা বেরিয়ে গেল কামরা থেকে। বিস্ফোরিত নিশ্চয়ই এক প্রকার গিলিয়ে নিচ্ছিল লোকগুলোর কর্মকাণ্ড। আদনানের দিকে খেয়াল নেই তখনও ওর লাশ দুটো নিয়ে লোকগুলো বিদায় নিতেই ছলাৎ করে লাফ দিয়ে উঠে প্রাণের কলিজা ঠিক কপালে মাঝ বরাবর রিভলভার তাক করে রেখেছে আদনান।
আদনান, মুন্তাসির, ড্যানিস কোনো পেছুটান রাখে না প্রাণ পাখি। তুমি তো বড় জোর এক রাতের পেট পার্টনার হতে পারবে, তবে পেছুটান, ছ্যা, গেট রেডি টু ডাই। রক্তশূন্য ফ্যাকাশে চেহারাটা আরো ফ্যাকাশে হলো যেন প্রাণের বিগত 6 বছর যাবৎ চাতক পাখির ন্যায় প্রতীক্ষা করেছে ও আজ আদনান যখন এলো অপেক্ষার অবসান হয়েছে ভেবে কতটা উচ্ছ্বসিত ছিল তা একমাত্রই জানে। স্কুলে দেখা শান্ত লাজুক ছেলেটা বদলে গিয়েছে হিংস্র কোনো সত্তায়। প্রাণের মস্তিষ্কের স্নায়ুকোষ এত চাপ নিতেই জ্ঞান হারায় প্রাণ। সংজ্ঞাহীন দেহটা মেঝেতে লুটিয়ে পড়ার আগেই বাহুডোরে আগলে নেয় আদনান। অতি পরিচিত ফুলের মিষ্টি একটা সুবাস নিঃশ্বাসের সঙ্গে নাসারন্ধে প্রবেশ করতে মস্তিষ্ক সচল হলেও প্রাণের কেউ একজন গভীরভাবে পর্যবেক্ষণ করে চলেছে ওকে এবং অক্লান্তভাবে চুলের মধ্যে আঙুলগুলো চালিয়ে বিলি কেটে যাচ্ছে। আচমকা চোখ খুলে ধরা করে উঠে বসে প্রাণ। হচ্ছে না কোনো এক আলিশান কামরা, সাদা বেজ কভার, একটা 4 পাল্লার আলমিরা, দেয়ালে সেটে থাকা বড় আয়না, দুটো সোফা, একটা সেন্টার টেবিল, ছবির মতো সুন্দর করে সাজানো গোছানো ঘর। প্রাণকে উঠে বসতে দেখে অদর প্রসারিত করে হাসলো আদনান। যাক বাবা, কুম্ভকর্ণ ম্যাডামের ঘুম ভাঙলো তবে। ঠিক আছে এখন? ক্যানোলা লাগানো প্রাণের হাত আলতোভাবে ধরে রেখেছে আদনান। আদনান, আমি তো ঘাড় চুলকে বলল আদনান। আদনানের কথার প্রত্যুত্তরে কিছু একটা বলতে যে আচমকা থেমে গেল প্রাণ। সুস্পষ্ট মনে আছে জ্ঞান হারানোর আগে সামনে বসা সুদর্শন যুবকের ওকে নিয়ে করা কটূক্তি। মুখের হাসিটা দমকা হাওয়ায় দিয়াশলয়ের কাঠির ন্যায় নিভে গেল প্রাণের। আমাকে এখানে এনেছো কেন? আওয়াজ নামে কথা বলার প্রাণ পাখি, তোমার সঙ্গে গলা উঁচিয়ে কথা বলা আমি ঠিক সহ্য করতে পারি না। কণ্ঠ নাড়ে ছিঁড়ে খুঁড়ে দিতে ইচ্ছে করে। সো কিপ ইউর ভয়েস ডাউন। আর যদি না করি? খুন করতে আমার হাত কাঁপে না প্রাণ, কাল দেখনি? রাগে থরথর করে কেঁপে চেঁচিয়ে প্রশ্ন করে প্রাণ। তুমি আসলে কে আদনান? কিউরিওসিটি, হ্যাঁ? আমাকে নিয়ে বেশি ভাবতে যেও না প্রাণ। যারা আমাকে নিয়ে ভাবে দিন শেষে তারা আর নিজেদের নিয়ে ভাবার জন্য জীবিত থাকে না। বাঁকা হাসলো আদনান। প্রাণ চেয়ে দেখে সেই বাঁকা হাসে। দাঁতে দাঁত চেপে বলতে থাকে আদনান আবারও কিছু একটা বলতে যাচ্ছিল প্রাণ। তার আগে আজকাল টান দিয়ে বিছানা থেকে নামিয়ে হুঙ্কার দিয়ে বলে, খেয়ে দিয়ে বিদায় হয় প্রাণ। জাস্ট ফাক অফ মাই সাইড। তোমার মতো মেয়েদের আমার চোখের সামনে সহ্য করতে পারি না আমি। হাত নিষ্পিস করে। রাগে ফর্সা মুখটা রক্তিম বড় ধারণ করেছে আদনানের। 10:13 AM উইডনেসডে। ভগ্ন হৃদয়ে কামরার মাঝখানে দাঁড়িয়ে আছে অন্বেষা প্রাণ নামক 22 বছরের এক তরুণী। দেয়াল ঘড়িতে জানান দেয়া সময় অনুযায়ী প্রায় 37 ঘন্টা যাবৎ পেটে কোনো রকমের ধানা পানি পড়েনি ওর। 2 দিন আগে ভরা সন্ধ্যায় রাস্তায় উল্টে পড়ে থাকা এক বয়স্ক মহিলাকে সাহায্যর জন্য ছুটে গিয়েছিল মানবিক দায়িত্ব থেকে, অথচ সবটা ছিল ভ্রম, ষড়যন্ত্রের ছক। নিজের অবস্থা খেয়াল হতে দাঁতে দাঁত পিষল প্রাণ। অপহরণের সময় পরিধেয় 3 পিস বদলে গিয়েছে স্কার্ট এবং টি শার্টে। খাবারের ট্রে নিয়ে একজন মহিলাকে আসতে দেখা গেল। বিনীতভাবে প্রাণকে বলল, চিফ ড্যানিস আপনাকে নাস্তা করে নিতে বলেছেন ম্যাডাম। ড্যানিস আবার কে আদনান? গতকাল আদনানকে নিজের নামের সঙ্গে ডেনিস বলতে শুনেছ। আবারও প্রাণকে আপন ভাবনায় ডুবে যেতে দেখে সামান্য গলা খাকারি দিল মহিলা। আপনি নাস্তা করে নিন ম্যাডাম, নয়তো চিফ অনেক রেগে যাবেন আমার উপর। চোখ মুখে ভয়ের আভাস স্পষ্ট দেখল প্রাণ। আপনাদের ওইসব 2 টাকার চিফকে আমি ভয় পাই না। আর আমার ড্রেস চেঞ্জ করেছে কে? সত্যি ভয় পাও না? বুকের সঙ্গে দুহাত বেঁধে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আদনান। ধীর পায়ে ভেতরে প্রবেশ করে এক নজর ট্রে হাতে থাকা মহিলার দিকে তাকালো। সেন্টার টেবিলে ট্রে রেখে মহিলা এক প্রকার ছুটে বেরিয়ে গেল। আমার ড্রেস কে চেঞ্জ করেছে আদনান? আমি। তুমি? এক ঝটকায় প্রাণকে নিজের কাছাকাছি টেনে আনলো। প্রাণের পিঠ ছেকলো আদনানের শক্তপোক্ত বুকে। প্রাণের হাতটা মুচড়ে ধরে পিঠের সঙ্গে এলোমেলো চুলের ভাঁজে অনেকটা ঝুঁকে ঠোঁট ছুঁয়ে দিতে থাকে। চুল ছেড়ে স্পর্শটা গড়ালো জেগে ওঠা কণ্ঠার
হাড় অবধি। এই শরীর আগে আমার মাঝে বিলীন হয়েছে প্রাণ, প্রতি রেঞ্চিতে আমার ছাপ এঁকেছে। ইউ ওয়ান্ট ইট এগেইন? তাছাড়া এখন আমি আরও পরিণত এবং শক্তিশালী। ক্যান ইউ হ্যান্ডেল ইট? একদম বাজে কথা বলবে না আদান, ছাড়ো আমায়। বাজে কথা? তুমি ভুলে গেছো প্রাণ পাখি, সেই রাত ঝড় বৃষ্টিতে আটকা পড়েছিলাম আমি তোমাকে, আমরা দুজনে কাছে কাছে, তোমার লাল তেলে ডুবেছিলাম আমি। প্রাণের কানে ফিসফিসিয়ে বলে আদনান। সেদিনের পর তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে আদান? অশ্রুসিক্ত নেত্রে আকুতি ভরা করুণ স্বরে জিজ্ঞেস করেই ফেলল প্রাণ। আবারও শক্ত হলো আদনানের চোয়াল। এক ধাক্কায় প্রাণকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে বাঁকা হেসে বলল, আদনান মুন্তাসির ড্যানিস বেডপার্টটা রিপিট করে না প্রাণ পাখি। আই অলরেডি হ্যাড ইউ। তুমি আমার সামনে নগ্ন হয়ে এলেও আমাকে ঘায়াল করতে পারবে না। তাছাড়া ব্যথার কারণ যখন আমি, সারিয়ে তোলার ঔষধ আমাকেই হতে হবে। কি বলো? আজই শেষ। এরপর তোমার এই চেহারাটা যেন আমাকে আর দেখতে না হয়, নয়তো নয়তো কি? আমার রিভলভারের নিশানা থেকে কেউ বেঁচে ফেরে না প্রাণ পাখি। কথাটা বলে দ্রুততার সঙ্গে প্রস্থান করলো আদনান। রাতের শেষ প্রহর। গুলশানের অভিজাত মদ্যশালা উচ্চ বিচের ডিজে মিউজিক, চকচকে হরেক রকমের লাইট, স্বল্প পোশাকে পরিধেয় তরুণীদের অশ্লীল অঙ্গভঙ্গিতে মাতোয়ারা উপস্থিত সকলে। উইজের গন্ধে শ্বাস নেওয়া দেয়। বয়োবৃদ্ধ তরুণ যুবক যুবতী অবাধে যৌন লীলায় মেতেছে। পশু সমাজের নৈমিত্তিক আচার আচরণ প্রতিফলিত হচ্ছে তথাকথিত সভ্য মানুষ প্রজাতিতে। কুরুচিপূর্ণ যৌন খেলায় তাদের পশু বলে বিভ্রম হয় অবলীলায়। কালো টি শার্ট, ডেনিম ফেব্রিকের প্যান্ট পরিহিত দীর্ঘদেহী এক যুবক, যার মাথাটা আবৃত কালো হুডির ক্যাপে হাই বুটের কটকট আওয়াজ তুলে নিরিবিলি জায়গা দেখে বসলো সে বার কাউন্টারের চুলে। অভিজ্ঞ বার অ্যাটেন্ডেন্ট অনবত মস্তিষ্কে এগিয়ে গেল লাল পানীয়র সদৃশ কাচের গ্লাসে। খোলামেলা পোশাকে আবেদনময়ী রূপ জাহির করতে থাকা তরুণীকে ইশারায় সঙ্গ দিতে বলতেও ভুলল না অবশ্য। দৃশ্যমান সুগভীর বুকের খাজ আরও ভালো করে ফুটিয়ে তুলতেই বুঝি ঝুঁকল তরুণী। পানীয় জলের গ্লাস হাতে নিয়ে আগন্তুক যুবকের ছোটের কাছে নিয়ে মেজাজের খেই হারালো যুবক। ঠান্ডা গলায় বলল, হ্যান্ডস অফ। যুবকের স্বরে কাঠিন্য ক্রুদ্ধতা কোনোটাই বুঝলো না তরুণী, বরং কোলে চড়ে বসতে চাইল সে। আচমকা আত্মচিৎকার করে মেঝেতে লুটিয়ে পড়ল সেই তরুণী। বাম হাতের তালুর ওপর গেঁথে থাকা ছুরির ফাঁক দিয়ে গলগলি বেরিয়ে আসছে লাল রক্তের ধারা। হুডির ক্যাপ নামাতেই দেখা গেল হালকা বাদামি রঙের ঘাড় ছুঁই ছুঁই চুলের তাগড়া এক যুবক, যার চোখে খেলা করছে নিদারুণ নির্মমতা। বুট জুতো দিয়ে আরো ঠেসে চেপে দিল ছুরিটা আদনান। তরুণীর দুপাশে চোয়াল শক্ত করে মুছে দিয়ে হিসিয়ে উঠে, কথা কানে জানা, কোলে বসবি? মুড ভালো, তাই বেঁচে গেছিস। 3 সেকেন্ডে চোখের সামনে থেকে বিদায় হ, নয়তো জমের বাড়ি দেখবি ব্লাডি স্লট। গোটা দৃশ্যটা দূর হতে অবলোকন করল ইশতিয়াক রেজা, বয়স 50 ঊর্ধ্ব। সেই লোকের গায়ে সাদা ফতুয়া পাজামার সেট, গলায় কয়েক স্তরের স্বর্ণালঙ্কার, প্রতিটি আঙ্গুলের গোড়ায় শোভা পাচ্ছে হরেক রঙের আংটি। চাটুকারিতা বিশ্রী হাসি ফুটিয়ে আছে ঠোঁট জোড়ে। পায়ে পায়ে এগিয়ে যায় অ্যাটেন্ডেন্ট। ছোকরা গোছের ছেলেটাকে চোখে পাখি উষ্ণ সম্বোধনে স্বাগত জানালো আদনানকে। ততক্ষণে আবারও বার টুলে এসে বসেছে আদনান। পকেট থেকে সিগারেট প্যাকেট এবং নগ্ন নারী দেহের আপত্তিকর ছবি সংবলিত লাইটারটা বের করে কিছুক্ষণ আঙ্গুলের মাঝে ঘুরিয়ে নিল শিখার। স্ফুলিঙ্গের সাহায্যে সিগারেট ধরিয়ে সুখ টানে ব্যস্ত হয়েছে। চিপ টেনিস, কি সৌভাগ্য আমার। আপনার খাতির জন্য ত্রুটি নজর আন্দাজ করুন চিফ। এই অধম ক্ষমাপ্রার্থী অনেকদিন পর এলেন। তেলবাজি বন্ধ করিস ত্যাগ। জি চিফ। শান্ত দৃষ্টিতে ইশতিয়াককেই দেখে যাচ্ছিল আদনান। বলা চলে স্ক্যান করছিল। কোমরের পেছনে গুজে রাখা রিভলভারটা বের করতে নড়ে চড়ে বসে ইশতিয়াক। প্রাণকে কিডন্যাপ করেছিল কেন ইশতিয়াক? সত্য বলে বেঁচে যাবে।
ততক্ষণে রিভলভারের সেফটি লক খুলে ফেলেছে আদনান। চিফ টেনেজ, আমি কিছু জানি না। বিদ্যুৎ গতিতে বন্দুকের নজেল ইশতিয়াকের মুখের ভেতর ঢুকিয়েছে আদনান। তোর জানতে হবে ওনারা শুয়োরের বাচ্চা। কুই কুই আওয়াজ কাকুতি মিনতি করে কিছু একটা বলতে চায় ইশতিয়াক, মুখ থেকে নজেল বের করে নিয়ে হুঙ্কার দিয়ে উঠে আদনান। শুরু কর। এডি গ্রুপ আপনার যশোরের স্কুলে খোঁজ লাগিয়ে ম্যাডাম বের করেছে। যে দুইজন ম্যাডামের সঙ্গে থাকে সব সময়, ওদেরকেও মেরে ফেলেছে। ওরা বহুত প্ল্যানিং কইরা মাঠে নামছে। অনেশা ম্যাডামের খোঁজ মিলাতে না পেরে আমি আপনাকে জানাইছিলাম। আমার দোষ নাই, এবারের মতো মাফ করে দিন চিফ। গম্ভীর চিন্তায় মগ্ন আদনান বসে আছে ছায়, প্রাণের সুরক্ষার কথা ভেবেই নিঃসঙ্গ জীবন পার করেছে 6টা বছর যাবৎ। অথচ দিন শেষে ঠিকই ওর কারণে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে প্রাণকে। আচমকা কেউ একজন রিভলভারটা ঠেকিয়ে ধরে আদনানের মাথায়। আদনান মুনতাসি, ওয়েলকাম ব্যাক।